সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক পিএলসি। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শারমিন মিশু। প্রদর্শক, আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশীয় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য অর্থনীতির নানা বিষয়ে তুলে ধরি। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো এবং আপনাদের মধ্যে দিয়ে অনেকের প্রশ্ন ছিল, ইচ্ছা ছিল এই টপিকটা নিয়ে জানবার শুনবার। আমরা কথা বলছি আউটসোর্সিং ও কল সেন্টারের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি আছেন, আমি একে একে পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে রয়েছেন জনাব ওয়াহিদ শরীফ, প্রেসিডেন্ট বাক্য। আমাদের মাঝে আরও থাকছেন প্রকৌশলী খান মোহাম্মদ কায়সার, প্রতিষ্ঠাতা সদস্য ই-ক্যাব। দুজনকে শুভেচ্ছা জানাই আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। যে বিষয়টি নিয়ে প্রথমেই কথা বলছি যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে বাংলাদেশ যতই এগিয়ে যাচ্ছে, কানেক্টেড হচ্ছে, তখনই কিন্তু আউটসোর্সিং, বিপিও সেক্টর, কল সেন্টার চলে আসে। কিন্তু তারপরে মানুষের মনে প্রশ্ন থাকে, কারণ অনেকেই ফ্রিল্যান্সিং করে নিজের মতো কিছু করছে, কিন্তু অ্যাসোসিয়েশন হিসেবে আপনারা যেভাবে অনেকগুলো কোম্পানিকে সাপোর্ট দিয়ে থাকছেন, সেই বিষয়গুলো নিয়ে শুনবো যে বাংলাদেশে এই আউটসোর্সিং সেক্টরটাকে, বিপিও সেক্টরটাকে আরও বড় করবার জন্য বাংলাদেশে আসলে কোন উদ্যোগগুলো নেওয়া দরকার? জি, ধন্যবাদ আপনাকে। তো আপনি যেটা রাইটলি বলেছেন যে বাংলাদেশে যে বিপিও সেক্টর বা আউটসোর্সিং সেক্টরটা গ্রো করেছে, এটা কিন্তু এমনি হয় নাই। এখানে কিছু গাইডেড মেথড ছিল এবং প্রথমেই এটা শুরু হয়েছে ধরেন 2009 সাল থেকে, যখন ডিজিটাল বাংলাদেশ ভিশন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, তখন এটার অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটার বেস শুরু হয়েছে। এবং তার পরবর্তীতে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় যখন এই বিপিও সেক্টরকে প্যাট্রোনাইজ করা শুরু করেছেন 2010-11 সাল থেকে, সেখান থেকেই কিন্তু আসলে এই বিপিও সেক্টরের যাত্রাটা শুরু। এবং কেন বিপিও সেক্টর, অনেকে বলে কেন বিপিও সেক্টর, এখানে তো অনেক আইটির মধ্যে অন্যান্য অনেকগুলো সেক্টর আছে, বাট বিপিও সেক্টর হচ্ছে একমাত্র সেক্টর যেটাতে হচ্ছে আপনার সার্ভিস সেক্টর। এবং এই সার্ভিস এক্সপোর্ট করে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখি, ইন্ডিয়াকে দেখি, ফিলিপিন দেখি, শ্রীলঙ্কা দেখি, তারা কিন্তু এখন 150-180, শ্রীলঙ্কা করছে 7-8 বিলিয়ন, ফিলিপিন করছে অলমোস্ট $30-40 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং করছে, সব কিন্তু সার্ভিস এক্সপোর্ট দিয়ে। কেন? বিকজ এখানের ভ্যালু এডিশন কিন্তু 100%। অবশ্যই। সো সেই জন্যই কিন্তু এই বিপিও সেক্টরকে প্রচুর সম্ভাবনা আছে বাংলাদেশে। আমরা যদি আমাদের দেশে বিপিও সেক্টরকে দেখি, 2008-9 সালে অনলি $26 মিলিয়ন ইনকাম থেকে এখন আমরা এখানে অলমোস্ট $800 মিলিয়ন ইনকাম জাস্ট বিপিও সেক্টর থেকে। ওভারঅল আইটি সেক্টরে অলমোস্ট $1.5 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং আমরা করছি এখন। এবং অলমোস্ট বিপিও সেক্টরে অলমোস্ট 85,000 ছেলে মেয়ের কর্মসংস্থান আমরা ক্রিয়েট করতে পেরেছি। ওভারঅল আইটি সেক্টরে অলমোস্ট 10 লক্ষ কর্মসংস্থান হচ্ছে। এবং এটা কিন্তু কন্টিনিউয়েশন, আরও সামনের দিকে কিন্তু এটা সম্ভাবনা অনেক, যদি আমরা এটাকে রাইটলি গাইড করতে পারি উইথ রাইট পলিসিস, রাইট কি বলবো যে আমাদের যে র মেটেরিয়ালগুলো প্রয়োজন, আমাদের হিউম্যান রিসোর্স, স্কিল হিউম্যান রিসোর্স, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এবং আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং, এবং পলিসি, রাইট পলিসি সাপোর্ট, এইগুলো যদি আমাদেরকে রাইটলি দেওয়া হয় এবং লং টার্ম বেসিসে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি উই ক্যান কাম টু দ্যাট লেভেল। অনেক সুন্দর করে বললেন বিষয়গুলো। আমি একটু আপনার কাছে আসি যে বিপিও সেক্টরটা অনেক বড়, তার একটা অন্যতম পার্ট হচ্ছে কল সেন্টার। যদি আমি উন্নত বিশ্বের সাথে তুলনা করি, যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা যে কোনো সমস্যার জন্য কিন্তু কল সেন্টার বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকে কাস্টমারকে, বা যে কোনো একটা ইনফরমেশনের জন্য। সেই জায়গাটা বাংলাদেশে ওইভাবে ইন্ডাস্ট্রি এখনও গড়ে ওঠেনি যদি আমি ওয়েস্টার্ন কান্ট্রির সাথে তুলনা করি। আমাদের তারপরেও ভালো হচ্ছে, এগিয়ে যাচ্ছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এখন যেখানে আছি সেখান থেকে সামনে নিয়ে যাওয়ার জন্য কী ধরনের অ্যাক্টিভিটিস করা দরকার? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। বিষয়টা গুরুত্বের সাথে রাষ্ট্র যখন গ্রহণ করে, জি, তখন এটার সম্প্রসারণ বা এটার যে পরিধি সেটা অটোমেটিক বেড়ে যায়। জি। 2009 সালে যখন এই দেশে আউটসোর্সিং বা বিপিও নিয়ে সংগঠন গড়ে উঠেছিল, এবং তখন যে গতিতে কাজটা শুরু হয়েছিল, তার ফলশ্রুতিতে আজকে আমাদের বাংলাদেশ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এখানে বড় ধরনের একটা উন্নয়ন সাধিত হয়েছে, যে কারণে কল সেন্টার অ্যাসোসিয়েশন বাংলাদেশ তাদের অ্যাসোসিয়েশনের যে সদস্য
সংস্থাগুলো আছে, কোম্পানি প্রতিষ্ঠানগুলো আছে, তাদেরকে নিয়ে সারা বছর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে আপনি যেটা ফার্স্ট ওয়ার্ল্ডের কথা বললেন, ফার্স্ট ওয়ার্ল্ডের সাথে আমাদের তুলনার ক্ষেত্রে একটা বিষয় অত্যাধিক গুরুত্বপূর্ণ, বা যেই বিষয়টার উপরে সর্বদিক দিয়ে সরকারের নজর দেওয়া উচিত, আমাদের ম্যান পাওয়ারটার সঠিক ব্যবহার। যদি কল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে সরকারের প্রতিষ্ঠার ক্ষেত্রে সরকারের ভূমিকা থাকতো তাহলে ভালো হতো। এখানে ভাই একটা কথা বলেছেন শরীফ ভাই, সেটা হলো ইনসেনটিভ। আমাদের এই ক্ষেত্রে যদি ইনসেনটিভের ব্যবস্থা হতো তাহলে কল সেন্টার আরও বেশি প্রতিষ্ঠিত হতো। সামাজিক নিরাপত্তার ইস্যুতে আমাদের দেশের অগ্রগতি, উন্নয়ন আরও বেশি সাধিত হতো। অবশ্যই যারা লং টার্ম চিন্তা করে আগে থেকেই কল সেন্টার ব্যবসাটা এসেছে, এবং এটা একটা রিস্ক যেরকম, একটা ইনভেস্টমেন্টের ব্যাপারও সেরকম, তো যারা ইতিমধ্যে এসেছে তাদের ব্যবসা কীরকম পর্যায়ে এখন রয়েছে? তারা কি বেটার করতে পারছে দিনকে দিন, নাকি কোনো চ্যালেঞ্জেস ফেস করছেন? আমাদের যে কোনো ব্যবসাতেই চ্যালেঞ্জ থাকে। জি, ব্যবস্থাপনার ক্ষেত্রে যারা ভালো ব্যবস্থাপনার মধ্যে আছেন তারা এগিয়ে যাচ্ছেন। আমাদের দেশের 80-র দশকে যে গার্মেন্টস সেক্টরগুলোর শুরু হয় যাত্রা, সেখান থেকে আজকের যে পর্যায়টা, অ্যাকচুয়ালি কল সেন্টারের ক্ষেত্রেও যারা ভালো ম্যানেজমেন্টের মধ্যে আছে, যারা ভালোভাবে এটাকে টেক কেয়ার করতে পারছে, তারা এক্সপ্যান্ড করছে। আর যেগুলো দু একটি এখন পর্যন্ত আমার জানা রুগ্ন হয়ে যাচ্ছে, তার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারি উদ্যোগ প্রয়োজন, এবং সেক্টরকে চিনিয়ে দেওয়ার প্রয়োজন, এবং প্রত্যেকটা সেক্টর ধরে সরকারি বেসরকারি দপ্তরে পলিসি গাইডলাইন প্রয়োজন, যেখানে যে এইটা কল সেন্টারের আওতাভুক্ত হতে হবে। আচ্ছা, আজকে আমাদের প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের কোনো বিধিমালা নেই। একটা কেউ নিজ উদ্যোগে সেই সার্ভিসটা দিলে সেটা তাদের কোম্পানির একটা ভ্যালু এডিশন হচ্ছে। Exactly. দায়িত্ব জায়গা থেকে সরকারিভাবে কোনো নীতিমালা দেওয়া হয়নি কল সেন্টার বৃদ্ধির সংখ্যা। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের এখানে বিভিন্ন শিল্পাঞ্চল তৈরি হচ্ছে, সেই সমস্ত শিল্পাঞ্চলে কিন্তু কল সেন্টারের বিষয়টি আসেনি। সাপোর্ট সার্ভিস এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কল সেন্টার। সেখানে সিকিউরিটি এনশিওর করা যায়, সার্ভিস এনশিওর করা যায়, এবং টাইমলি, ডিউলি। সো আমার কাছে মনে হয় এইসব বিষয়ে উদ্যোগ নেবার প্রয়োজন রয়েছে। অবশ্যই, যেহেতু পলিসির ব্যাপারে কথা হচ্ছিল, যে কোনো সেক্টরকে বড় করবার জন্য কিন্তু সরকারের কিছু যে পলিসি, স্ট্র্যাটেজি, লং টার্ম প্ল্যান, সেগুলো দরকার হয়। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা শুনেছি, এবং সেটা স্মার্ট বাংলাদেশে এখন নতুন স্বপ্ন দেখছি। কিন্তু এই সেক্টরগুলো যারা ডিজিটালি কাজ করছে, গ্লোবালি কাজ করছে, তাদেরকে আরও একটু কীভাবে পেছন থেকে এনহ্যান্স করা যাবে, কিছু পুশ করে যাবে, কিছু সাপোর্ট দেওয়া যাবে, সেই জায়গাগুলো আসলে আমাদের কতটুকু ল্যাকিং রয়েছে, এবং কী করা উচিত আপনি মনে করছেন? জি, বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রি এখনও আমি বলবো যে ইজ ভেরি ন্যাসেন্ট ইন্ডাস্ট্রি, ইজ ভেরি নিউ ইন্ডাস্ট্রি। 10-12 বছর, 15 বছর আসলে এটা কোনো ইন্ডাস্ট্রির বয়স না। যদি আমি কম্পেয়ার করি আমাদের R&D সেক্টরের থেকে, যে অলমোস্ট 40-45 বছর হতে চললো সেই ইন্ডাস্ট্রি। সো আমাদের এখনও কিন্তু নার্চারিং দরকার। জি, সো এই মুহূর্তে ধরেন এখন প্রেসিং ইস্যু হচ্ছে আমাদের ট্যাক্স, ইনকাম ট্যাক্স এক্সাম্পশন, যেটা এই বছর জুনে শেষ হয়ে যাওয়ার কথা। আমরা ইন্ডাস্ট্রি থেকে বলে আসছি সরকারকে যেটা আরও এক্সটেনশন দরকার। আমরা 2031 সাল পর্যন্ত এটার এক্সটেনশন চাচ্ছি। কেন? কারণ একটা ইন্ডাস্ট্রির কিন্তু ধরেন সরকার হয়তো বা বুঝতে পারছে না যে আমরা হয়তো বা এক্সাম্পশন এনজয় করছি একটা কোম্পানি, কিন্তু ইনডিরেক্ট অনেক ট্যাক্স কিন্তু আমরা দিচ্ছি। আমরা যে এমপ্লয়মেন্টগুলো ক্রিয়েট করছি তারা কিন্তু ইনকাম ট্যাক্স দিচ্ছে, তাদের স্যালারি এগেনস্টে তাদের পার্সোনাল ইনকাম ট্যাক্স দিচ্ছে, ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স দিচ্ছে। তারা যখন বাইরে যে কোনো জিনিস কিনছে তারা কিন্তু ট্যাক্স ভ্যাট দিচ্ছে। আমরা যখন অ্যাজ এ কোম্পানি কোনো প্রকিউরমেন্ট করছি, আমি যদি হার্ডওয়্যার কিনি, সফটওয়্যার কিনি, নতুন সেট আপ করছি, আমি আমার ইন্টেরিয়র করছি, আমি কিন্তু ট্যাক্স ভ্যাট দিচ্ছি। আমি যদি কোনো সফটওয়্যার ইম্পোর্ট করছি, আমি ইম্পোর্ট ডিউটি দিচ্ছি। সেখানে কিন্তু আমার এক্সাম্পশন নাই। আমার খালি এক্সাম্পশন আমার কোম্পানির ইনকামের উপর যে ট্যাক্সটা, সেটার আমি এক্সাম্পশন পাচ্ছি, কিন্তু ইনডিরেক্ট অনেক কিন্তু এই ট্যাক্স আমরা দিচ্ছি। এবং আমরা যেটা ইন্ডাস্ট্রি থেকে বলি যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা জব ক্রিয়েশন মানে সেটাকে 4টা ইনডিরেক্ট জব ক্রিয়েট করে।
আর $1 in our industry, in BPO industry, it creates 11 times of multiplier effect, মানে 11 বার সেটা ইকোনমিতে রোল করে। যে আমি $1 কামালাম, সেখানে আমি একটা রেস্টুরেন্টে খেলাম, সেখান থেকে সে রেস্টুরেন্টওয়ালা কামালো, সে তার এমপ্লয়িকে বেতন দিল, সে আবার যে তার, তো এরকম মাল্টিপ্লায়ার ইফেক্ট কিন্তু অনেকগুলো আছে। তো এখন হয়তো এগুলো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এরকম ধরেন অন্যান্য পলিসিগুলো কিন্তু আরও অন্যান্য অনেক পলিসি আছে। ধরেন এটা এখন প্রেসিং ইস্যু। তারপর আমাদের লেবার ল ইজ নট সার্ভিস সেক্টর সেন্ট্রিক, আমাদের লেবার ল কিন্তু এখনও ম্যানুফ্যাকচারিং সেন্ট্রিক, আমরা ইন্ডাস্ট্রি সেন্ট্রিক লেবার ল, সেখানে লেবারের ডেফিনেশন আর আমাদের ইন্ডাস্ট্রির লেবারের ডেফিনেশন কিন্তু এক হবে না। সো আমাদের তো এখানে কম্পিউটার নিয়ে এসি রুমের মধ্যে বসে কাজ করছে সব ছেলেমেয়েরা, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা, সেখানের সাথে একটা গার্মেন্টসের যে কাজ করছে তার তো কম্পেয়ার হওয়া উচিত না। তো এইভাবে যে পলিসিগুলোকে আপডেট করা বা আপ টু ডেট করা, সেটা কিন্তু আমাদের হয়নি। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা অলওয়েজ বলে আসতেছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা লং টার্ম পলিসি দেওয়া, যে আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ যদি বিজনেস করতে আসে, কেউ যদি ইনভেস্ট করে, সেটা লোকাল এন্টারপ্রেনিয়র হোক অথবা ফরেন এন্টারপ্রেনিয়র হোক, তারা কিন্তু কোনো দেশে ইনভেস্ট করবে না যদি লং টার্ম কোনো পলিসি না থাকে। আমি যদি না জানি আমার নেক্সট ইয়ার বাজেটে আমার কি হবে, আমার কি হঠাৎ করে নতুন একটা স্ট্র্যাটেজি চলে আসলে তখন আপনাদের হিমশিম খেতে হচ্ছে। হ্যাঁ, আর এই যে ট্যাক্স এক্সাম্পশন, এটা যদি আমি আরো 3 বছর আগের থেকে জানতাম যে এটা কি এক্সটেন্ড হবে কি হবে না, যদি না হয় তাহলে কত পার্সেন্ট হবে, আর আমি যদি এখন জানি যে হ্যাঁ ঠিক আছে আরো 3 বছর 5 বছর সরকার এক্সটেন্ড করছে, তারপরে আমি এই জায়গায় আসলে যারা পলিসি মেকিং এ আছে এবং আপনারা যারা ব্যবসা করছেন, যারা এই সেক্টরটাকে দাঁড় করাতে হেল্প করেছেন আমাদের দেশে, তাদের সাথে একটা কমিউনিকেশন, একটা ব্রিজ আসলে দরকার, সো দ্যাট আপনারা ডিসকাশন করে একটা দেশের ভালোর জন্য যে ডিসিশনটা নেওয়া দরকার সেটাই নেওয়া যায়। অবশ্যই আমি একটু আপনার কাছে চাইছি যে কোনো সেক্টরকে ডেভেলপ করতে যারা উদ্যোক্তা, তাদের যেরকম একটা নিষ্ঠার প্রয়োজন, স্কিল জানার প্রয়োজন, যারা কাজ করছে এমপ্লয়মেন্ট হিসাবে তাদেরও কিন্তু একটা ট্রেনিংয়ের প্রয়োজন। আপনারা যারা কল সেন্টার নিয়ে কাজ করছেন, বাংলাদেশে যে ধরনের স্টুডেন্টরা বের হয় পড়াশোনার পাশাপাশি, তাদেরকে কিন্তু আলাদাভাবে গ্রুম আপ করতে হয়, তো কিভাবে করছেন সেই কাজগুলো? ধন্যবাদ আপনাকে, এটা খুব দরকারি প্রশ্ন। যদিও আমি কল সেন্টারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নই, আইসিটির একজন মানুষ হিসেবে আমি এটা বলতে চাচ্ছিলাম। আপনি রাইটলি বলেছেন যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ডেভেলপমেন্টের জন্য ফার্স্ট কি প্রয়োজন? জি, ম্যান পাওয়ার, স্কিল ম্যান পাওয়ার। তো স্কিল ম্যান পাওয়ারটা আমরা কিভাবে পাবো? আমাদের তো ভাবে ইনস্টিটিউশনও নেই। এত বড় একটা সেক্টর, এখানে দেশীয় এবং বিদেশি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য যে পরিবেশের বিষয়টা আসে, আমাদের দেশে বর্তমান সরকার স্টেবল থাকার কারণে বিনিয়োগ সম্ভব, কিন্তু বিনিয়োগের যে আলাদা কিছু ক্রাইটেরিয়া, যেমন স্কিল ম্যান পাওয়ার, সেটার জন্য ট্রেনিং ইনস্টিটিউশন বা প্রশিক্ষণ প্রতিষ্ঠান মাস্ট। আমাদের দেশে এই সংক্রান্তে প্রশিক্ষণ প্রতিষ্ঠান নাই। আচ্ছা, উন্নত দেশের আদলে আমাদের যদি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে উঠত, তাহলে এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে যেইভাবে কল সেন্টারগুলো ডেভেলপ করত, সেটাতে বাংলাদেশের আরেকটা ব্র্যান্ডিং হতো। আমাদের এই সেক্টরে বিদেশি বিনিয়োগ আরও বেশি আসতে পারত। আমরা যারা বাংলাদেশে বসে বিদেশে সাপোর্ট দিয়ে থাকি কল সেন্টারের মাধ্যমে, সেখানে কিন্তু বিদেশি বিনিয়োগের সংখ্যা কম, বিদেশি বিনিয়োগ কম। এই বিদেশি বিনিয়োগ আনতে হলে আমাদের দেশে প্রশিক্ষণ ইনস্টিটিউশন প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে আন্ডার গ্রাজুয়েট লেভেলে, স্নাতক পর্যায়ে, সেখানে আমাদের উচিত আউটসোর্সিং এবং বিপিও সম্পর্কে শিক্ষা বা পাঠ্যক্রমের বিষয়ে অন্তর্ভুক্তকরণ। সরকারি এবং বেসরকারি পর্যায়ে সেই গাইডলাইন বাস্তবায়ন করা যায়, তাহলে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের যেহেতু ম্যান পাওয়ার আছে, এই সেক্টরের গ্রোথটা অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে যে কথাটা আমার শরীফ ভাই বললেন, ট্যাক্স, ভ্যাট, রিবেট, এগুলো একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইজ এ মাস্ট, যে কথা, এটা হলে তো খুব দ্রুত এটা হবে, বেড়ে যাবে, এটার প্রবৃদ্ধি হবে অনেক বেশি। আর সেটা হলে আমাদের দেশের জন্য ভালো, এবং এটাতে আমাদের ন্যাশনাল গ্রোথটা বাড়বে, অবশ্যই জিডিপিতে অনেক বেশি অবদান রাখার সুযোগ থাকবে। সো আমার মনে হচ্ছে যে বিপিও ইন্ডাস্ট্রিগুলোকে ঢেলে সাজানোর জন্য
পলিসি এবং গাইডলাইন ইজ এ মাস্ট নাও। অবশ্যই, এবং ঠিক সেই সাথে কিন্তু আপনাদের কাস্টমার হান্টিংয়ের যে ব্যাপারটা, পুরো বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ডিংয়ের একটা বিষয় থাকে, কারণ সবাই তো জানে না বাংলাদেশ আইসিটি নিয়ে কী কাজ করছে, বিপিও নিয়ে তারা কতটুকু সাকসেসফুলি সার্ভিস দিতে পারবে। তো সেই জায়গাগুলো নিয়ে আপনারা কিভাবে কাজ করছেন? দেখেন, আমরা বেসরকারি আমাদের নিজস্ব প্রচেষ্টা এবং সরকারের সাথেও সরকারও অনেক জায়গাতে কিন্তু আমাদেরকে সহযোগিতা করে থাকে যে বাইরের দেশে ব্র্যান্ডিং এবং প্রমোশন, ইন্ডাস্ট্রি প্রমোশনের জন্য। তো নাম্বার ওয়ান চ্যালেঞ্জ আমরা ফেস করি হচ্ছে কান্ট্রি ব্র্যান্ডিং। আমরা যেখানেই যাই না কেন এখন বাংলাদেশকে আইটি ডেস্টিনেশন বা আইটিএস ইনেবল সার্ভিসেস ডেস্টিনেশন হিসেবে কিন্তু অন্যান্য দেশ এখনও ওইভাবে পরিচিতি নাই। সবাই প্রথমে ইন্ডিয়াকে চিনে, ফিলিপিনকে চিনে, শ্রীলঙ্কাকে চিনে। তো দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান জায়গা যেখানে আসলে আমাদেরকে কাজ করা উচিত টুগেদার। সো আমাদের ইন্ডাস্ট্রির সক্ষমতা কিন্তু এখনও ওই লেভেলে যাই না যে গার্মেন্টসের মতো কম্পেয়ার করলে যে আমরা নিজেরাই সেটা করতে পারবো। সেখানে সরকারের সহযোগিতা আমাদের দরকার, এবং সেখানে একটা রিয়েলি প্ল্যান্ড ওয়েতে আমাদেরকে যেতে হবে যে আমরা কোন দেশে যাচ্ছি, কোন দেশ আমাদের বিগেস্ট মার্কেট এবং কোথায় আমাদের কাস্টমার বেস, সেই জায়গাগুলোতে। এবং আমি যেটা বলে থাকি আমার অর্গানাইজেশনকে বা আমার মেম্বার অর্গানাইজেশনগুলোকে যে আমাদের সেই জায়গাগুলোতে যাওয়া উচিত যেখানে আসলে আমার কাস্টমাররা আসছে। আমি যদি আমার কোনো আইটি ফেয়ারে যাই, আমি যদি কোনো আমার কম্পিটিটরদের সাথে যাই, তাহলে কিন্তু ওখানে যে আমার লাভ হবে না। আমার যেতে হবে যেখানে আমার ক্লায়েন্টরা আসছে, সেইখানে যে আমি আমার বিজনেসকে প্রমোট করব, আমি আমার প্রোডাক্টকে সার্ভিসকে প্রমোট করব। সো তারাও সেটা বুঝবে। যেমন ই কমার্স সেক্টর হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট। আমি কোনো দেশে ই কমার্স ফেয়ারে যেতে পারি, কিন্তু অল ই কমার্স সেক্টরের কোম্পানি কিন্তু আমাদের ক্লায়েন্ট হতে পারে। তাদের ব্যাক অফিস আমাদেরকে আউটসোর্স করতে পারে, তারা কাস্টমার সার্ভিস আউটসোর্স করতে পারে, তারা লজিস্টিক্স আউটসোর্স করতে পারে। সো এরকম একটা এক্সাম্পল। সো এই জায়গাটাতে আসলে আমাদের যেটা আমরা ইন্ডাস্ট্রি থেকে গভর্নমেন্টকে অনেকদিন ধরে বলে আসছি যে আমাদের আইসিটিকে প্রমোট করার জন্য যদি আলাদাভাবে কোনো যেমন ইপিবি আছে, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাট ইপিবির আন্ডারে বা ইপিবির মতোই যদি আইসিটি সেন্ট্রিক ফোকাসড অন আইসিটি। এখন ইপিবি তো এক্সপোর্ট, এনি ইন্ডাস্ট্রি যেটা এক্সপোর্ট করে সেখানে ইপিবি সাপোর্ট দিচ্ছে। সেটা লেদার হতে পারে, আরএমজি হতে পারে, লাইট ইঞ্জিনিয়ারিং হতে পারে, বাট আইসিটিকে কিন্তু ওইভাবে ফোকাস করা হয় না। সো আইসিটিকে যদি আমরা ফোকাস করতে চাই, ওইভাবে যদি একটা ডেডিকেটেড এক্সপোর্ট সেন্ট্রিক, এমন একটা জিনিস যেটা সব সেক্টরে কিন্তু ইন্টারকানেক্টেড হতে পারে, অ্যাবসলিউটলি, যদি আমরা প্রপার সার্ভিসটা নিতে চাই। এক্স্যাক্টলি। সো এইখানে ফোকাস করতে হবে যে আমি আইসিটি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, অনলি ফোকাস অন আইসিটি। সো ওইভাবে জিনিসটাকে যদি আমরা করতে পারি, তাহলে নতুন অনেক এন্টারপ্রেনাররা গড়ে উঠবে এবং যারা কাজ করছে তারা তাদের ম্যাসিভ আরো এক্সপ্যানশনটা করতে পারে। অ্যাবসলিউটলি। অবশ্যই। একটু আপনার কাছে আসবেন, আপনি স্কিল নিয়ে কথা বলছিলেন যে প্রপার ইনস্টিটিউশন নেই এবং তাদেরকে কিভাবে গ্রুম আপ করার আরো জোরদার কিভাবে করা যায় বিষয়গুলো নিয়ে। আমরা যদি বাংলাদেশে যেটা বলছিল যে কিছু আমাদের আশেপাশে অনেক কান্ট্রি আছে যাদের সাথে বাংলাদেশ তুলনা করলে এখনও অনেক পিছিয়ে। আমাদের আসলে লম্বা সময় 20 বছর 40 বছর লম্বা সময়ের প্ল্যানিং করা দরকার। আপনার কাছে কোন জায়গাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এই বিপিও সেক্টরটাকে আরও বড় করবার জন্য? যে কোনো সেক্টরে যখন আপনি এক্সপ্যানশনের দিকে যাবেন বা ন্যাশনাল ডেভেলপমেন্টের দিকে যাবেন, সেই সেক্টরের প্রথম দিকে যেটা প্রয়োজন পলিসি অ্যান্ড গাইডলাইন এক্স্যাক্টলি গভর্নমেন্টের। সেটা লং টার্ম, শর্ট টার্ম দুটোই হতে পারে। আর যেখানে ম্যান পাওয়ার ইজ অ্যাভেলেবল আমাদের দেশে, সেদিক থেকে আমরা অন্যান্য দেশ থেকে এগিয়ে থাকার জন্য, যেই কথাটা আমাদের শরীফ ভাই বললেন যে আমাদের এখানে ইপিবি এক্সপোর্ট প্রসেসিং ব্যুরোর মতো আইসিটি হতে পারে, এর সঙ্গে আমি আরেকটু অ্যাড করছি, সেটা হলো যে আইসিটি এবং আইটিইএস এই দুইটা ইন্ডাস্ট্রির মধ্যে বিপিও ইন্ডাস্ট্রি একটা যোগসূত্র। বিপিও ইন্ডাস্ট্রিটা এই আইসিটি সেক্টরটাকে প্রমোট করতে পারে। সুতরাং বিপিওটাকে যদি আমি আগে ধরি, তাহলে আমার আইসিটি আইটিএস কিন্তু এগিয়ে যাচ্ছে। বিপিও কিভাবে করে, যেমন আমার কোম্পানির আইটিইএস প্রোডাক্ট আছে, টেসিস একটা সরকারি অর্গানাইজেশন, সেখানে একটা ভালো প্রোডাক্ট আছে আমাদের, দোয়েল ছিল এক সময়, এখন আছে কম। তো এইটাকে প্রমোট করার জন্য কিন্তু বিপিও প্রয়োজন হতে পারে বা বিপিও ভূমিকা রাখতে পারে। এই কারণে ভাই কিন্তু বলেছে যে ব্যাকগ্রাউন্ডে কাজ করে যেটা, সেই ইন্ডাস্ট্রিটা যদি আমরা আরও ভালোভাবে তুলে ধরতে চাই, তার বেসিক নিড হলো এইটার একটা ব্র্যান্ডিং।
এটা দেশীয় ব্র্যান্ডিং এবং বাইরের, এবং এর প্রতি আস্থা তৈরি করার একটা বিষয় আছে জনগণের মধ্যে। এটার একটা ব্র্যান্ডিং বলতে আবারও এসে যায়, প্রচারণারও প্রয়োজন আছে যে হ্যাঁ আমাদের দেশে বিপিও ইন্ডাস্ট্রি এই অবস্থায় আছে, এখানে কল সেন্টার অ্যাসোসিয়েশনের বা কল সেন্টার এই একটা কল সেন্টার কোম্পানি আছে। আমাদের অনেক প্রতিষ্ঠানই বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা কিন্তু এই সুযোগগুলো নিচ্ছে না। সব প্রতিষ্ঠানেরই কল সেন্টার প্রয়োজন আছে। অবশ্যই, মানে সেক্ষেত্রে আমাদের নিজস্ব দেশীয় মার্কেটটা আরো আমরা এনহ্যান্স করতে পারি। যেমন ইন্টারন্যাশনাল মার্কেটের ব্যাপারটা রয়েছেই। রাইট, যেমন আপনার এই ইন্ডাস্ট্রি, আপনার এই মিডিয়া ইন্ডাস্ট্রি, ইলেকট্রনিক মিডিয়া, এইটার একটা বিপিও একটা কল সেন্টার আছে নিশ্চয়ই, বা থাকতে পারে। কিভাবে আপনার যে সার্ভিসগুলো আছে, আপনার যে প্রোগ্রামগুলো আছে, সেগুলোও কিন্তু কল সেন্টারের মাধ্যমে, এবং আপনার যে নিজস্ব ব্যবস্থাপনার ম্যানেজমেন্টের মধ্যেও আপনারা এখান থেকে সেবা নিতে পারেন, দিতেও পারেন। অ্যাকচুয়ালি প্রতিটা প্রতিষ্ঠান যেটা সেবার উদ্দেশ্যে হয়েছে সেখানে এটা সম্ভব। আমাদের দেশের সেক্টরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকারের এগিয়ে আসার, সব ক্ষেত্রে এগিয়ে এসেছেন, বাট বিপিওর ক্ষেত্রে আরও এগিয়ে আসা প্রয়োজন। এই সেক্টরের উন্নয়নের জন্য পলিসি গাইডলাইনের যথাযথভাবে সকল স্টেক হোল্ডারদের একত্র করতে হবে। যেমন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যদি কল সেন্টার অ্যাসোসিয়েশন অনেকবার হয়তো বসেছে, ব্যাংকিং সেক্টরটা কিন্তু কল সেন্টারের মধ্যে অলরেডি চলে আসছে, শরীফ ভাই অলরেডি চলে আসছে, কিন্তু আদার্স যে ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো আছে সেগুলোকে এখানে ইনকর্পোরেট করা যায়, সো দ্যাট এর থেকে বেনিফিটটা যাতে জনগণ পায়। অবশ্যই। এবং একটা বাজারের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কল সেন্টার ভূমিকা রাখতে পারে। আজকে আমরা এই দ্রব্যমূল্য নিয়ে আসি, এখানে কল সেন্টার একটা ভালো ভূমিকা রাখতে পারে। কিভাবে? কল সেন্টারের মাধ্যমে কিন্তু জনগণ আরেকটা সুযোগ নিতে পারে এবং সেটা অথেন্টিক হতে পারে। এই আস্থার পরিবেশ তৈরি করে আমরা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারি। ওই প্রথমে আমি সেটা বলেছিলাম আপনাকে যে আমরা যদি ভালো সেবাটা দিতে চাই, বিশ্বাসযোগ্য আস্থার সাথে সেবাটা দিতে পারি, তাহলে এই সেক্টরের আরও উন্নয়ন হবে। এবং সেই পরিবেশ তৈরিতে সরকার এবং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনগুলোকে এগিয়ে আসতে হবে। অবশ্যই। আমি আপনার কাছে আবার আসবো, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক পিএলসি। নিয়ে নিচ্ছি জোরে রাজানো বিজ্ঞাপনের বিরতি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাই এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক পিএলসি। ফিরে যাচ্ছি আলোচনায়। বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে আসতে চেয়েছিলাম, সেটা হচ্ছে বিপিও সেক্টরটাকে বড় করবার জন্য যে অ্যাসোসিয়েশনটা রয়েছে বাক্য, তারা আসলে যে কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে তাদের নিজেদের মতো, তাদেরকে নিয়ে কিভাবে একসাথে কাজ করছে, অ্যাসোসিয়েশনটার মেইন মোটিভটা কি, এবং কিভাবে এই আরও অনেক মেম্বার বাড়ছে আমরা জানি, প্রতিনিয়তই অনেক ভালো ভালো কোম্পানিজগুলো উঠে আসছে, আপনারাও নার্চার করছেন, কিন্তু বাক্য কিভাবে কাজ করে এবং বাক্যর সামনের দিনগুলো নিয়ে কী ভাবনা রয়েছে? বাক্য আসলে প্রতিষ্ঠা হয়েছে 2008-9 সালে আমাদের বাক্য শুরু হয়েছে। সো তখন আসলে বাক্যর মেম্বার ছিল মেবি 8টা কি 10টা কোম্পানি। এখন অলমোস্ট 370টা কোম্পানি আমাদের মেম্বার, অলমোস্ট 85,000 ছেলেমেয়েরা কাজ করছে ইন্ডাস্ট্রিতে। তো ডেফিনেটলি লাস্ট 12 বছরের যে জার্নি, সেখানে আমাদের ট্রেড বডির কাজ কি? ট্রেড বডির কাজ ফ্যাসিলিটেশন করা বেসিক্যালি। সো আমরা কি ফ্যাসিলিটেট করি? আমরা আমাদের মেম্বারদেরকে ফ্যাসিলিটেট করি ফর বিভিন্ন পলিসি ম্যাটারগুলোতে, যে তাদের যে সমস্যাগুলো হচ্ছে সেইটা আমরা পলিসি মেকারদের কাছে তুলে ধরি, পলিসি মেকারদের থেকে সেই জায়গাগুলোতে কাজ করার চেষ্টা করি যে সেটা ট্যাক্স এক্সাম্পশন হোক, বা ক্যাশ ইনসেন্টিভ হোক, বা আমার ট্রেনিং রিলেটেড হোক, বা কোনো পলিসিতে চেঞ্জ করার দরকার হোক। যেমন আমাদের বিভিন্ন ধরনের পলিসি আছে, আমাদের আইসিটি পলিসি আছে, আমাদের বিপিও পলিসি আছে, আমাদের মেড ইন বাংলাদেশ পলিসি আছে, অনেক আইসিটির আন্ডারে কিন্তু অনেকগুলো পলিসি আছে। সো সেই জায়গাগুলোতে আমাদের বিপিওর মার্কেট গ্রোথটা কোথায় হবে, লোকাল মার্কেট গ্রোথ কিভাবে হবে, কারণ লোকাল মার্কেট কিন্তু একটা বিশাল মার্কেট, এবং লোকাল মার্কেটকে যদি আমি ওপেন করতে পারি,
সেখানে যদি আমার মেম্বার কোম্পানিরা যদি কাজ করতে পারে এবং সেই রেফারেন্সটা গেইন করতে পারে, তাহলে কিন্তু সেই রেফারেন্সটা নিয়ে তারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারবে। অনেক ইন্টারন্যাশনাল কোম্পানি যারা কাজ করছে আমাদের মেম্বাররা, তাদের হয়তো বা রেমিটেন্স আনতে অনেক ধরনের সমস্যা অনেক সময় হয়, সেই জায়গায় আমরা ফ্যাসিলিটেট করি। ধরেন আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে বসি, বিভিন্ন ব্যাংকের সাথে বসি, সেই জায়গা। তো বেসিক্যালি অ্যাজ এ ট্রেড বডি আমাদের কাজ হচ্ছে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করা, যে আমাদের ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল মার্কেট কী করা উচিত, এবং আমাদের মেম্বারদেরকে ফ্যাসিলিটেট করার জন্য কি। আমরা আরেকটা জিনিস বাক্য যেটা কাজ করেছে, যে আমরা তো এখন ফ্রিল্যান্সার অনেক শুনি যে আমাদের ফ্রিল্যান্সাররা কাজ করছে, অনেক ফ্রিল্যান্সার আমাদের দেশে আছে, ভালো কাজ করছে। সো ফ্রিল্যান্সাররা যে কাজগুলো করে ওটাও কিন্তু এক ধরনের আউটসোর্সিং, অবশ্যই। বাট তারা নিজেরা বসে নিজেদের বাসা থেকে করছে। ইনফ্রাস্ট্রাকচারের ভিতরে নিয়ে আসাটাও একটা বড় দায়িত্ব আপনাদের। বাক্য যেটা করেছে লাস্ট কয়েক বছর ধরে, আইবিপিসি আমাদের কমার্স মিনিস্ট্রির আন্ডারে একটা উইং আছে যেটা বিজনেস প্রমোশন কাউন্সিল, তাদের সহযোগিতায় যে আমরা ওই ফ্রিল্যান্সারদেরকে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনিউর একটা ট্রেনিং আমরা ব্যবস্থা করে দিয়েছি। যারা ধরেন ফ্রিল্যান্সার করছে একজনের থেকে তারা হয়তো এখন 5 জন হয়েছে, 10 জন হয়েছে, কিন্তু তারা বুঝতে পারে না যে আসলে আমি যদি এক্সপ্যান্ড করি, তাদের অপরচুনিটি আছে, তারা অলরেডি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করছে। তো তারা জানে না যে ঠিক আছে আমি 10 থেকে যদি আমি এখন 50 জন হই, তাহলে আমার একটা অফিস লাগবে, আমার একটা কোম্পানি ফর্ম করতে হবে, আমার কমপ্লায়েন্স আছে কিছু, আমার এগ্রিমেন্ট কীভাবে করতে হবে, আমার একটা সাইজের পরে চলে গেলে কিন্তু তখন একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করতে হবে। এক্স্যাক্টলি। সো এই জায়গাগুলোতে আমরা হেল্প করি যে ঠিক আছে আপনারা আসেন, আমরা ট্রেনিং দিচ্ছি, আমরা আপনাদেরকে সাপোর্ট করে আপনারা ইন্ডাস্ট্রিতে একটু বড় হন, গ্রো করেন। সো এই জায়গাগুলোতে আমরা আমাদের ট্রেনিং প্রোভাইড করি, আমরা মিড লেভেল ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোভাইড করি, আমরা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোভাইড করি, যে আমাদের স্পেসিফিক মেম্বারদের যে নিডগুলো আছে সেই নিডগুলোকে যাতে আমরা ফুলফিল করতে পারি। সামনের দিকে কি চ্যালেঞ্জেস আসছে, এআই চলে আসছে, চ্যাটবট চলে আসছে, মেশিন লার্নিং চলে আসছে, চ্যাট জিপিটি নিয়ে আমরা এখন অনেকেই কথা বলি যে চ্যাট জিপিটি দিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে, আমাদের মেম্বারদের সামনের দিকে কী কী চ্যালেঞ্জ আসছে, তারা তাদের বিজনেসকে কীভাবে প্রোটেক্ট করবে, তারা নতুন বিজনেস কীভাবে খুঁজে বের করবে এই চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে, এইগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো করি, তাদেরকে মোটিভেট করি, ট্রেনিং করি, ইন্টারন্যাশনাল মার্কেটে যে এক্সপোজারগুলো দেওয়ার সেগুলো দেওয়ার চেষ্টা করি। সো বেসিক্যালি দ্যাট ইজ দ্য ট্রেড বডির কাজ আর কি, যেটা আমরা করার চেষ্টা করি মেম্বারদের জন্য। অবশ্যই। ঠিক একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো যে আপনি যদি ইক্যাপের সাথে আছেন, প্রতিষ্ঠা যখন হয়েছিল তখন এক ধরনের প্ল্যান ছিল, স্ট্র্যাটেজি ছিল, সময়ের সাথে সাথে তাদের এটাও চেঞ্জ হয়ে যায়, টার্গেটটাও চেঞ্জ হয়ে যায়, স্ট্র্যাটেজিও পাল্টায়। এখন আসলে ইক্যাপ কীভাবে কাজ করছে এবং কোন জায়গাগুলো তাদের মেইন টার্গেট ফোকাস, সেগুলো শুনবো। ইক্যাপ একটা বৃহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। অবশ্যই। তখন যারা স্বপ্নবাজ আমরা ছিলাম, সেই স্বপ্নবাজদের একটা বিশেষ উদ্দেশ্য ছিল যে আমরা একসময় সমর্থ হব সব কিছু ইলেকট্রনিক্যালি সম্ভব করার জন্য। কমার্সটা হবে কমার্সটা হবে এখন যে কমার্সটা চলতেছে অনলাইন কমার্স। সো এখানে 2 ধরনের ই কমার্স আছে, পার্শিয়াল এবং ফুললি ই কমার্স। তো আমাদের দেশের প্রোডাক্ট ওরিয়েন্টেডের ক্ষেত্রে আমরা এখনও পার্শিয়াল ই কমার্সে আছি, ডিউ টু আমাদের সফটওয়্যার সেক্টরের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আরও অগ্রগতি প্রয়োজন। সেদিক থেকে আমরা ই কমার্সের ক্ষেত্রে ফিনান্সিয়াল সেক্টরে অনেক এগিয়ে গেছি। আর উদ্দেশ্য যেটা ছিল যে এক সময় আমাদের যখন ইন্টারনেট ফর অল বাস্তবায়ন হবে, এটা ইউনাইটেড নেশনসের একটা অঙ্গীকার যে সকলের জন্য ইন্টারনেট। তো এই কানেক্টিভিটির মধ্যে যখন আমরা আসতে পারবো, তখন এই সেক্টরে আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে আমরা সকলের কাছে ই কমার্সটাকে প্রতিষ্ঠিত করে দেব। আজকে যে কোনো ট্রানজ্যাকশনে, মনিটারি ট্রানজ্যাকশন যে কারণেই হোক, সেই ট্রানজ্যাকশনটা কিন্তু ই কমার্স। সো আমরা অলরেডি এই ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়ে গেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের পথে আরও যেই সমস্ত পদক্ষেপ পরবর্তীতে নিতে হবে, সেই পদক্ষেপগুলোর মধ্যে এআই বেসড যে কথাগুলো আমাদের শরীফ ভাই বলছিলেন, টেকনোলজি যত অ্যাডভান্স হবে, ইক্যাপ তার সঙ্গে এগিয়ে যাবে।
অবশ্যই, কিন্তু টেকনোলজি অ্যাডভান্সমেন্টের সাথে সাথে আমরা কিন্তু দেখেছি এই কোভিডের আগে বা পরে এই সময়টাতে ই কমার্স নিয়ে যারা কাজ করছে তাদের ভিতরে কিছু নেগেটিভ কোম্পানি সামনে চলে এসেছিল, যেখানে গ্রাহকদের বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো সেই জায়গাগুলো যখন সামনে আসে তখন ই ক্যাবের মেম্বার হলে আপনারা কী ধরনের অ্যাকশন নেন? ই ক্যাব করোনার আগে করোনার পরে এরকমটি নয়, ই ক্যাব সর্বদা, ই ক্যাব সবসময়। আমি ওই কোম্পানিগুলোর কথা বলছি যারা আসলে মানুষের যে যে কমিটমেন্টের কথা ছিল সেই জায়গাটায় প্রতারণা করেছে, সময় মতো প্রোডাক্ট দেয়নি, কিংবা অনেক ডিসকাউন্টের কথা বলে অনেক বেশ কিছু কোম্পানি কিন্তু উঠে এসেছিল, তারা অনৈতিক ব্যবসার বিষয়ে খুব ইন্টারেস্টেড ছিল। সেটা সেই জায়গাটা আমি একটু অ্যাড্রেস করতে চাচ্ছি। আমি ব্যবসার ক্ষেত্রে আমি অতটা বুঝি না। আপনি অনৈতিক ব্যবসা, এটার ক্ষেত্রে আমার কিছু অব্লিগেশন আছে আপনার প্রতি। ব্যবসা কখনো অনৈতিক হয় না। যার ব্যবসাটা প্রতিষ্ঠিত হয় সে কর্মসংস্থান প্লাস তার নিজের জীবনযাত্রার মান উন্নয়ন এবং খেয়ে পড়ে বাঁচা। সো ব্যবসা অনৈতিক হয়ে পড়ে তখন যখন ব্যবসার মধ্যে ব্যবসাটা ভেজাল যুক্ত হয়। এখন ভেজাল যুক্ত করার প্রসেসের ক্ষেত্রে কিন্তু কোম্পানিগুলো যে সরাসরি কোম্পানি প্রতিষ্ঠা করেছে যে যুক্ত থাকে এরকমটি নয়। না, যদি কোনো কোম্পানি যারা আপনাদের ই ক্যাবের এনলিস্টেড রয়েছে তাদের এগেনস্টে কোনো চ্যালেঞ্জ আসে, তখন আপনারা সেই কোম্পানিটাকে কিভাবে? রাইটলি আপনি অ্যাড্রেস করেছেন। ই ক্যাব যথাযথভাবে যথাসময়ে এই ধরনের প্রবলেম অ্যারাইজ করলে তাদের ওই কোম্পানি ওই সংস্থাগুলোকে যথাযথভাবে তাদেরকে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং প্রতিক্রিয়ার বিপরীতে যে সব মেজার গ্রহণ করা প্রয়োজন সেগুলো নিয়েছে। এবং আপনি জেনেও অবাক হবেন যে সরকার যে সমস্ত কোম্পানিগুলোর কথা অনৈতিক বলেছেন সেই সমস্ত কোম্পানির বিরুদ্ধে সরকার যে কমিটি গঠন করেছিল সেখানে কিন্তু ই ক্যাবের মেম্বাররা ছিল। অবশ্যই। আমি একটু সংক্ষেপে, আমরা একটা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আপনাদের বিপিও সেক্টরকে যদি ট্যাক্স রিবেট দেয়া হয় আপনারা কতটুকু গভর্নমেন্টকে দিতে পারবেন বা দেশকে দিতে পারবেন? এটা তো আপনার লাস্ট 12 বছরেই সরকার দেখে আসছে যে আমরা 12 বছর যে গ্রোথ দ্য ইন্ডাস্ট্রি হয়েছে, যে $26 মিলিয়ন 2008-09 থেকে এখন পুরো ইন্ডাস্ট্রিতে অলমোস্ট $1.5 বিলিয়ন জাস্ট এক্সপোর্ট। লোকাল মার্কেটে আমরা বলছি অলমোস্ট অ্যানাদার $1.5 বিলিয়ন লোকাল মার্কেটের ডিম্যান্ড আছে বা লোকাল মার্কেটের যে আমরা ইনকাম অপরচুনিটিজ আছে। তো সেই জায়গাটাতে আপনার যে আমরা স্মার্ট বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন দিয়েছেন, তো স্মার্ট বাংলাদেশ তো আইটি ছাড়া সম্ভব না, আইসিটি সেক্টরকে লাগবে স্মার্ট বাংলাদেশ করতে গেলে। তো এখন যদি ট্যাক্স বসায় দেয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটা স্লো ডাউন করে যাবে এবং এখানে জব ক্রিয়েশন স্লো ডাউন হয়ে যাবে। আমাদের যে এক্সপ্যানশনটা হচ্ছিল সেটা এক্সপ্যানশনটা বন্ধ হয়ে যাবে। যে ইনভেস্টমেন্টগুলো আসছিল ফরেন ইনভেস্টমেন্ট এবং লোকাল এন্টারপ্রেনিয়ররাও যারা ইনভেস্ট করে আসছিল, পুরো জিনিসটা একটা স্লো ডাউনের মধ্যে চলে আসবে। তাহলে কি আমরা স্মার্ট বাংলাদেশ করতে পারবো? আর যে টার্গেটটা দেওয়া হচ্ছে তত তাড়াতাড়ি পারবো, নাকি আমরা ইন্ডাস্ট্রিকে আরেকটু পুশ করি বা আরেকটু সাপোর্ট করি? অবশ্যই সেটা সেক্টরকে ভালো কিভাবে করা যায়, দেশকে কিভাবে ভালো করা যায়। এবং বাংলাদেশে আসলে মেইন কথা হচ্ছে ব্যবসা নিয়ে আসতে হবে, যেটা আপনি বলেছিলেন 100% যতটুকু সাপোর্ট আপনারা দেন কম্পেয়ার টু আরএমজি সেক্টর, আপনারা অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকছেন। শুভকামনা থাকলো সামনের দিনগুলোর জন্য। নিশ্চয়ই সরকার আপনাদের পজিটিভিটিগুলো নিয়ে সামনে আগাবে, ডিসিশন নেবে। দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা ছিলেন আমাদের সাথে, আমি ছিলাম শারমিন মিশু পুরোটা অনুষ্ঠান জুড়ে। আজকের মতো বিদায় নিব। আপনারা দেখছিলেন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক পিএলসি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।